আসসালামু আলাইকুম। আজ আমরা সুস্থভাবে বেঁচে থাকার টিপস এই বিষয়ে কথা বলবো। আমরা যদি অসুস্থ না হয়ে বেঁচে থাকি তাহলেই সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। টিপস শব্দটি একটি ইংরেজি শব্দ, যার অর্থ হলো একটি ছোট কিন্তু উপকারী বাস্তবসম্মত উপদেশ। বিষয়বস্তুকে সম্প্রসারণ করলে অর্থ দ্বারা এরকম: সুস্থভাবে বেঁচে থাকার ছোট কিন্তু উপকারী বাস্তবসম্মত উপদেশাবলী। আমরা যদি সাধারণ আহ স্বাস্থ্যের নিয়ম কানুনগুলি পালন করি তাহলে আশা করা যায় যে আমরা সুস্থ থাকব। সে নিয়ম কানুনগুলি কি? প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করা, সুষম অথবা ব্যালেন্স ডায়েট, সুষম খাবার অথবা ব্যালেন্স ডায়েট গ্রহণ করা, প্রতিদিন রাত 10টার মধ্যে ঘুমাতে যাওয়া আর প্রত্যুষে ঘুম থেকে ওঠা। এ প্রসঙ্গে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ স্মরণীয়। সার্কাডিয়ান রিদম মেনে চলা, প্রতিদিন এক্সারসাইজ অথবা ব্যায়াম করা। সাধারণত সপ্তাহের 5 দিন প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা রোদের মধ্যে হাঁটাকে আমরা অ্যাডভাইস করি। এই যে নিয়ম কানুনের কথা বলছি, এই নিয়ম কানুন পৃথিবীর সমস্ত জায়গায় প্রকৃতিতে নিয়ম পালন করতে দেখা যায় সকলকেই। রোগ জীবাণু সাধারণত নিয়ম মেনে আমাদের আক্রমণ করে, ফলে কোনো নির্দিষ্ট রোগের রোগ লক্ষণ সবসময় একরকম হয় এবং আমরা চিকিৎসকবৃন্দ সেই রোগ লক্ষণ দেখে রোগ নির্ণয় করে থাকি। প্রকৃতির সর্বত্র নিয়ম পালনের এই ধারা লক্ষ্য করা যায়। সেজন্য স্রষ্টা পবিত্র কোরআনে সূরা জুমারে 5 নম্বর আয়াতে বলেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাব্বিরুল নাহারা আলাল লাইলি ওয়া সাক্খারাশ শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লি আজালিম মুসাম্মান আলা হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন। প্রত্যেকেই বিচরণ করেন নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। অসুস্থ হওয়ার কারণসমূহ সাধারণত 3 ভাবে হয়। একটা হলো যে রোগ সংক্রমণ বা ইনফেকশনের মাধ্যমে আমরা অসুস্থ হয়ে থাকি, অথবা আরেকটা হলো যে জীবন পদ্ধতিজনিত স্বাস্থ্য সমস্যা অথবা লাইফস্টাইল ডিসঅর্ডার যদি থাকে, তাহলে স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া, ফ্যাটি লিভার এবং ক্যান্সার দ্বারা আমরা আক্রান্ত হয়ে থাকি। তৃতীয় যে কারণে আমরা অসুস্থ হয়ে থাকি সেটা হলো সার্জিক্যাল অথবা আঘাতজনিত কারণ। প্রথমে আসি রোগ সংক্রমণ যে জীবাণু ঘটিত রোগ সংক্রমণের ব্যাপারে। এটা পানি অথবা খাদ্যবাহিত রোগের মাধ্যমে হয়ে থাকে, বায়ুবাহিত রোগের মাধ্যমে হতে পারে, রক্তবাহিত রোগের মাধ্যমে হতে পারে, অথবা কীটপতঙ্গ এবং জীবজন্তু বাহিত রোগের মাধ্যমে আমরা অসুস্থ হতে পারি। আসুন প্রথমে আমরা দেখি যে পানি বা খাদ্যবাহিত রোগের মাধ্যমে কি কি রোগ সাধারণত ছড়ায়। আমাদের দেশে ডায়রিয়া একটা কমন রোগ, যেটা সাধারণত রোটা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। ডিসেন্ট্রি, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ এবং ই ভাইরাস, পোলিও এবং আর্সেনিকোসিস। এখানে কলেরা সম্বন্ধে দু এক কথা না বললেই নয়। কলেরা রোগটা ভিব্রিও কলেরি নামক জীবাণুর মাধ্যমে হয়, যেটা এক সময় পৃথিবীতে অনেক লোকের জীবনহানির কারণ হয়েছিল। এবং গ্রামের পর গ্রাম, যখন এই রোগে আক্রান্ত হতো মানুষ, গ্রামের পর গ্রাম খালি হয়ে যেত মানুষের মৃত্যুতে। আমাদের এখানে একটি গর্বের বিষয় আছে যে এই রোগের চিকিৎসার জন্য যে ওর স্যালাইন বা ঢাকা স্যালাইন আবিষ্কৃত হয়েছিল, যিনি আবিষ্কার করেছিলেন তিনি আমাদের দেশেরই একজন আহ, বিজ্ঞানী, ডক্টর রফিকুল ইসলাম 1970 সালে আবিষ্কার করেছিলেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত হয়েছিল 1980 সালে, যা বর্তমানে সারা পৃথিবীতে ওরসালাইন নামে পরিচিত। এবং আমাদের এই আবিষ্কারের ফলে কলেরার কারণে এখন সাধারণত কোনো মানুষের মৃত্যুর কথা শোনা যায় না। আর এইখানে যে ছবিটা দেখানো হয়েছে সেটা আর্সেনিকোসিসের কারণে, যে পানিতে আর্সেনিক দূষণের কারণে, অতিরিক্ত দূষণের কারণে যে পানি খাওয়ার ফলে এই ধরনের রোগ হয়ে থাকে। কাজেই পানির আরেক নাম জীবন। আমরা
জীবাণুমুক্ত এবং বিশুদ্ধ পানি যদি পান করি তাহলে এ ধরনের অসুখ বিসুখ থেকে আমরা বাঁচতে পারি। জীবাণু ঘটিত রোগের ক্ষেত্রে এফ 5টা কে খুব গুরুত্ব দেওয়া হয়। ফিসেস মানে হলো যে মলমূত্র, ফ্লাই হলো মাছি। কোনো এলাকায় যদি মাছি বেশি দেখা যায় তাহলে ধরে নেওয়া যায় যে সেই এলাকার স্যানিটারি কন্ডিশন খুব খারাপ। ফিঙ্গার্স আমাদের হাতের আঙ্গুলের মাধ্যমে রোগ ছড়ায়। আহ, ফোমাইট একটা ল্যাটিন শব্দ, রোগীর ব্যবহৃত দ্রব্যাদি, কাপড় চোপড়, প্লেট, গ্লাস ইত্যাদিকে বোঝায়, এগুলির মাধ্যমে রোগ ছড়ায়। ফুড এবং হলো যে খাবারের মাধ্যমে, খাবার যদি বাসি হয়ে যায়, খাবার যদি দূষিত উম, জীবাণুযুক্ত হয়ে যায়, তাহলে খাবারের সে জীবাণুযুক্ত খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ লোকের দেহে রোগ ছড়ায়। আগে বলেছি যে হাতের আঙ্গুলের মাধ্যমে আমাদের রোগ ছড়ানোর একটা কারণ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, জন্য হাতের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। হাত যখন আমরা ধুবো তখন খেয়াল রাখতে হবে যে 2 হাতই সাবান দিয়ে ধুতে হবে। এটা সাধারণত আমরা অ্যাডভাইস করি যে প্রতিদিন টয়লেট থেকে আসার সময় আমরা আগে যেটা প্রচলন ছিল বাম হাতটা ধুতো সবাই, সেটা না, 2 হাতই ধুতে হবে এবং ধোয়ার সময় কিছু নিয়ম কানুন পালন করতে হবে। 20 সেকেন্ড ধরে ধুতে হবে, সাবানের ফেনা তৈরি করতে হবে। যদি ভালো মতো না ধোয়া হয় তাহলে এই চিত্রের মধ্যে যে জায়গাগুলি লাল চিহ্নিত আছে, দেখা যায় যে সেসব জায়গায় জীবাণুগুলি থেকে যায়। এই চিত্রটা একটু খেয়াল করুন, তাহলে দেখবেন যে 1 নম্বরে যেটা বলা হয়েছে যে প্রথমে হাতটা পানি দিয়ে ধৌতের মাধ্যমে এটাকে ভিজাতে হবে, তারপরে সাবান লাগাতে হবে 20 সেকেন্ড ধরে এবং প্রচুর ফেনা তৈরি করতে হবে। তারপরে হাতের কিছু মুভমেন্ট আছে, পাম, 2 হাতের তালু এবং উল্টা দিকে হাত দিয়ে ঘষতে হবে। নখের ভিতরে সাবানটা যাতে ঢুকে সেইভাবে হাত ঘষতে হবে। তারপরে হলো যে পানি দিয়ে হাতটা ভালো মতো ধুতে হবে, সাবানটা দূর করতে হবে, এরপরে টাওয়াল দিয়ে হাতটা ড্রাই করতে হবে এবং সেই টাওয়াল দিয়ে কলটা বন্ধ করতে হবে। এখানে হাতের যে মুভমেন্ট, সাবানের ফেনা তৈরি করার পর 20 সেকেন্ড তৈরি করার পর যেভাবে মুভমেন্ট হবে সেই ছবিগুলি দেখানো হয়েছে বোঝার সুবিধার্থে। খাওয়ার আগে 2 হাত একসঙ্গে সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এটা আমি আগে বলেছি যে যে খাবার আগে এবং টয়লেট ব্যবহার করার পরে 2 হাত সাবান দিয়ে ধুতে হবে। শিশুকে শৌচ করানোর পর 2 হাত একসঙ্গে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে। এটা শিশুর ক্ষেত্রে বলা আছে, বাট অ্যাকচুয়ালি এটা সবার জন্যই প্রযোজ্য। যেহেতু ফলমূল এবং সালাদ আমরা কাঁচা খাই, রান্না করে খাই না, সেজন্য এগুলি সাবান দিয়ে ভালো মতো ধুয়ে খাওয়া উচিত। যদি আমরা সেটা না করি তাহলে জিআরডিএসএস নামে একটি দুরারোগ্য রোগ সাধারণত দেখা যায়। এবং সেই জন্য বিয়ের নিমন্ত্রণ, জন্মদিনের নিমন্ত্রণ বা হোটেল রেস্টুরেন্টে সালাদ খাওয়াটা বিপজ্জনক। খাদ্যদ্রব্য খোলা রাখা ঠিক নয়। খাদ্যদ্রব্য খোলা রাখলে এরকম তেলাপোকা বা টিকটিকি বা অন্যান্য জীব, মানে কীটপতঙ্গ খাবারের উপরে আসে এবং তাদের হাত পায়ের মাধ্যমে রোগ জীবাণু এই খাবারের মধ্যে ছড়িয়ে যায় এবং আমরা আক্রান্ত হই এবং অসুস্থ হই। এই জন্য খাবার সবসময় ঢেকে রাখুন। সপ্তাহে অন্তত একবার হাত ও পায়ের নখ কাটুন। প্রেফারেবলি আমরা যেহেতু শুক্রবার দিন আমরা ছুটি থাকে, সেদিন আমরা এটা করতে পারি। প্রতি 3 মাসে অন্তত একবার কৃমির ওষুধ খাওয়া প্রয়োজন। জাতীয় টিকা দিবসে 5 বছর বয়স পর্যন্ত শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে শিশুর বয়স অনুসারে টিকা দেওয়া হয়, কৃমির ওষুধ এবং ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হয়। গোসলের পূর্বে শরীরে সরিষা অথবা অলিভ তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমাদের শরীরের মাসলগুলি, স্কেলেটাল মাসলগুলি খুব ভালো থাকে, আহ, স্বাস্থ্যকর থাকে। প্রতিদিন গোসল করবেন, তাহলে উম, শরীরের মধ্যে চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে না। ঘর্মাক্ত অবস্থায় গোসল না করাই ভালো। কারণ হলো যে ঘর্মাক্ত অবস্থায় শরীর দিয়ে অতিরিক্ত হিট শরীর থেকে বের হতে থাকে। এটা ঘর্মাক্ত অবস্থা থাকলে আমরা বলি যে যে কোনো মানুষ যেন ফ্যানের নিচে বসেন এবং শরীরটা আম, ঠান্ডা করেন, ঘাম দূরীভূত হওয়ার পরে তারপর গোসল করতে যান। যদি এটা করা না হয় তাহলে আমাদের হিট রেগুলেশন সিস্টেমের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন অল্প ক্ষারযুক্ত অথবা গ্লিসারিন যুক্ত সাবান ব্যবহার করুন, যেটা আমাদের ত্বকের জন্য খুব উপকারী। প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন করুন এবং শরীর ভেজা অবস্থায় পোশাক পরিধান আহ, না করার ব্যাপারে সচেতন থাকুন। যদি এটা না করা হয় তাহলে দেখা যায় যে আমাদের শরীরে ফাঙ্গাল ইনফেকশন হয়।
গোসল আমরা ঠান্ডা পানি ব্যবহার করে করতে পারি, কুসুম গরম পানি ব্যবহার করে এবং হালকা গরম পানি ব্যবহার করে করতে পারি। কুসুম গরম পানি ব্যবহার করাই সবসময় উত্তম। ঠান্ডা পানিটা ব্যবহার করাটা তখনই ভালো যখন ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় অনেক রাত পর্যন্ত জেগে পড়ালেখা করেন। সকালবেলা ঠান্ডা শাওয়ারের নিচে যদি কেউ করেন, তাহলে দেখা যায় যে ক্লান্তি দূরীভূত হয়ে যায় এবং দিনের কাজগুলি উনি ভালোভাবে করতে পারেন। কিন্তু এটা শীতকালে করা মোটেই ঠিক হবে না। আর যাদের ঘুমের সমস্যা আছে তারা ঘুমের আগে হালকা গরম পানি ব্যবহার করে গোসল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে রাতের ঘুমটা ভালো হয়ে থাকে সাধারণত। 15 দিনে অন্তত একবার চুল কাটুন। সপ্তাহে অন্তত 1-2 বার শ্যাম্পু ব্যবহার করার জন্য আমরা উপদেশ দিয়ে থাকি। খুশকিযুক্ত চুলের জন্য ড্যান্সেল অথবা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। দিনে অন্তত 2 বার চুল আঁচড়ানো উচিত, যেখানে যার ফলে চুলের গোড়ায় রক্ত চলাচল থাকে। এটা ঘুমের আগে এবং ঘুম থেকে উঠে করার জন্য আমরা সাধারণত অ্যাডভাইস করি। এবং এই চুল আঁচড়ানোটা চুলের যেদিকে চুল তার উল্টা দিক দিয়ে আঁচড়াতে হয় এবং সাধারণত 100 থেকে 200, 150 থেকে 200 বার চিরুনি আহ, দিয়ে চুল আঁচড়ানো উচিত প্রতিদিন। উঠতি বয়সের ছেলে মেয়েদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য চুল পড়া শুরু হয়। এজন্য তারা খুবই টেনশনে থাকেন। তাদের জন্য একটা তথ্য হলো যে প্রতিদিন তো 100 চুল পড়ে যাওয়াটা স্বাভাবিক। কাজেই এই ব্যাপারে টেনশনের কিছু নাই, এটা স্বাভাবিক একটা শারীরবৃত্তিক প্রক্রিয়া। এটা সময় হলে আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কান পরিষ্কার করতে হবে সপ্তাহে অন্তত একবার। কটন বাড দিয়ে আপনারা কান পরিষ্কার করে নিতে পারেন। এটা শুক্রবার যেদিন বন্ধ থাকে সেদিন করাটাই মনে থাকে, আমরা ব্যস্ত থাকি না, করতে পারি। আমরা 20 থেকে 20 হাজার ডেসিবেল তীব্রতার শব্দ শুনতে পাই, কিন্তু 85 ডেসিবেল অথবা তার বেশি শব্দ যখন আমাদের কানে ঢোকে তখন সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়। মাত্রাতিরিক্ত শব্দ দূষণ মানুষের কানে শোনার ক্ষমতা হ্রাস করে, মানসিক উত্তেজনা এবং টেনশন বাড়ায়, স্মরণ শক্তি হ্রাস করে, হার্ট রেট বাড়ায়, রক্তচাপ বাড়ায়, মানুষ ঘর্মাক্ত হয়। ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা এবং অনেকে কানের মধ্যে ইয়ারফোন ব্যবহার করে গান শোনেন বা কথা বলেন অনেকক্ষণ ধরে অনেক উচ্চ শব্দে, যেগুলি যদি এগুলি করি তাহলে আমাদের যেটা হয়, অনেক দিন ধরে করি, অনেক সময়ের জন্য করি, এটা আমাদের শোনার ক্ষমতা হ্রাস করা এবং স্মরণ শক্তি হ্রাস করতে পারে। দিনে অন্তত একবার দাঁত ব্রাশ করুন। রাতে খাবার পর দাঁত ব্রাশ করা সবচেয়ে উপকারী। সংবেদনশীল দাঁতের জন্য সেন্সোডাইন অথবা মেডিপ্লাস ডিএস টুথপেস্ট ব্যবহার করুন। খাবার পর টুথপিক অথবা ফ্লস ব্যবহার করুন। অতি আলো অথবা অল্প আলো কোনোটাই আমাদের শরীরের জন্য ভালো না। যদি আমরা বেশি আলোতে অথবা অল্প আলোতে পড়ি আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে। আমাদের চোখের যে রিফ্র্যাক্টরি ক্ষমতা, রিফ্র্যাক্টরি এরর তৈরি হতে পারে। আর কৃত্রিম আলোতে বেশি লেখাপড়া না করার চেষ্টা করাই উচিত। চেষ্টা করা উচিত রাত 10টা পর্যন্ত লেখাপড়া করা এবং ভোরে উঠে আবার প্রাকৃতিক আলোতে, সূর্যের আলোতে লেখাপড়া করা। যদি আমরা কৃত্রিম আলোতে লেখাপড়া করি সেখানে অনেক ধরনের রে থাকে, আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, এক্স রে, গামা রে, ক্যাথোড রে, এগুলি আমাদের চোখের রেটিনার ক্ষতি করে এবং আমাদের চোখে চশমা নিতে আমরা বাধ্য হই। সেজন্য এগুলি অ্যাভয়েড করতে পারলে চোখ ভালো থাকবে। আর আমরা দিনের সূর্যের আলোতে দুপুরে যদি বাইরে যাই, তাহলে সেক্ষেত্রে চোখে যাতে আলট্রাভায়োলেট রে না পড়ে সেক্ষেত্রে পোলারাইজড সানগ্লাস ব্যবহার করতে পারি। পরিমিত ঘুম চোখের যত্নের জন্য খুবই প্রয়োজন। সেই জন্য পরিমিত ঘুম আমাদের ঘুমানো উচিত। আহ, আমরা পরে বলছি যে পরিমিত ঘুম এক একজনের জন্য এক এক রকম। আহ, আমাদের যদি মাথা ব্যথা হয় তাহলে এটা চোখ চোখের কোনো সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে। চোখের রিফ্র্যাক্টরি পাওয়ার যদি কমে যায় তাহলে চশমা যদি নেওয়া লাগে সেই ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। চোখে ব্যথা অথবা লাল হলে এটা একটা ইনফেকশনের লক্ষণ, কনজাংটিভাইটিসের লক্ষণ। চোখে ধূলিকণা, অ্যাসিড বা ক্ষার জাতীয় পদার্থ পড়লে নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে ভালো মতো চোখটা ধুয়ে নিন। এবং এই মাথা ব্যথা, চোখে ব্যথা, লাল হওয়া, চোখে ধূলিকণা, অ্যাসিড ক্ষার, এইগুলি পরপর এই ধরনের ঘটনাগুলি হলে চোখে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। ঘুমের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য কোরআন শরীফের সূরা ইউনূসের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লিআয়াতিন লিকাউমিন ইয়াসমাউন। তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, আর দিন দিয়েছেন দর্শন করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেসব লোকের জন্য যারা শ্রবণ করে।
আমরা জানি যে পানির অপর নাম জীবন, পানি বিশুদ্ধ অবস্থায় পান করা আমাদের খুবই প্রয়োজন। ফুটানো পানি সবচেয়ে এই জন্য নিরাপদ। আমরা ফিটকিরি মেশানো পানিও খেতে পারি, সেক্ষেত্রে ফিটকিরি মেশানো পানির তলানিটা যাতে আমরা না খাই সে ব্যাপারে সতর্ক হতে হবে। হ্যালোজেন ট্যাবলেট মিশ্রিত পানি ভাইরাসের ক্ষেত্রে অকার্যকর, ফিল্টার করা পানি ভাইরাসের ক্ষেত্রে অকার্যকর। আরেকটা জিনিস হলো ওয়াটার থেরাপি বা পানি চিকিৎসা, যেটা জাপানে লোকজন ফলো করেন। এটা যদি আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 4 গ্লাস বা 1000 সিসি, 1000 ml পানি পান করি, তাহলে পান করার পর আমরা যদি একটু আধা ঘন্টার জন্য হাঁটাহাঁটি করি, এক্সারসাইজ করি, তাহলে সেটা আমাদের কোষ্ঠকাঠিন্য অথবা খাওয়ার রুচি কমে যাওয়া এসব পেটের বিভিন্ন পীড়া থেকে আমাদেরকে রক্ষা করে। এখানে সুষম খাবারের একটা তালিকা দেওয়া আছে, যেটা সার্ভিংসে উল্লেখ করা আছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আমরা যে সুষম খাবার খাওয়ার কথা বলেছি, সেখানে আমাদের সুষম খাবারের মধ্যে প্রোটিন থাকবে 15 থেকে 20%, ফ্যাট থাকবে 20 থেকে 30%, এবং কার্বোহাইড্রেট থাকবে 50 থেকে 65%। এখানে ন্যাচারালি ব্রেড, সিরিয়াল, রাইস এবং পাস্তা হলো সবচেয়ে বেশি। আমরা সার্ভিংসটা কিভাবে মাপি সেটা আসুন দেখি। 2 স্লাইস ব্রেড অথবা আধা কাপ চাল এক সার্ভিং তৈরি করে, যার শক্তি যেটা যাতে 70 কিলো ক্যালোরি শক্তি থাকে। 1 কাপ পাতা অথবা আধা কাপ অন্য ধরনের ভেজিটেবল, অথবা 1/4 কাপ ভেজিটেবল স্যুপ যদি থাকে, সেটা এক সার্ভিং তৈরি করবে, এবং এর আহ, শক্তি থাকে 28 কিলো ক্যালোরি। একটা আপেল, একটা কলা, একটা আম, একটা অরেঞ্জ অথবা আধা কাপ ফ্রুট জুস মিলে এক সার্ভিং তৈরি করে, যার শক্তি থাকে 100 কিলো ক্যালোরি। 2 কাপ দুধ অথবা ইউগার্ট এক সার্ভিং তৈরি করে, যার শক্তি থাকে 160 কিলো ক্যালোরি। 30 গ্রাম ফিশ অথবা মাংস এক সার্ভিং তৈরি করে, যার শক্তি থাকে 100 কিলো ক্যালোরি। ফ্যাট, তেল এবং মিষ্টি জাতীয় খাবার আমাদের খুব কম খাওয়া উচিত, এবং 1 চামচ তেল আম, এক সার্ভিং তৈরি করে, যেটাতে 45 কিলো ক্যালোরি শক্তি থাকে। আমাদের খাবারের স্বাভাবিক খাবারের সাথে সাথে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট খাবারও গ্রহণ করা উচিত। অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক থাকে, দুইভাবে থাকে: প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। কারণ আমরা আমাদের যে খাবার খাই, খাবারের বিপাকীয় কাজের ফলে শরীরের ভিতরে অক্সিডেন্ট তৈরি হয়, যা শরীরের সাধারণ সেল, অনেক উপকারী সেলকেও মেরে ফেলে, যার জন্য আমরা খুব দ্রুত আম, বৃদ্ধ অবস্থার দিকে চলে যাই, এবং আমাদের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বাড়ে। সেজন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট যদি আমরা খাই, তাহলে সেই অক্সিডেন্ট গুলিকে এরা নিউট্রালাইজ করে, এবং আমাদের শরীর সুস্থ থাকে, সবল থাকে, এবং অনেক দিন যাবত আমরা আহ, মানে ইয়ুথফুল থাকতে পারি। সেই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট গুলি সবুজ শাকসবজিতে থাকে, সবুজ ফলে থাকে, এবং মধুতে থাকে। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন সি এবং ভিটামিন ইতে। সবুজ সবজি যখন আমাদের মায়েরা রান্না করেন, তখন এত হিট দিয়ে রান্না করেন যে প্রায় সময় এর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভ্যালুগুলি নষ্ট হয়ে যায়। সেজন্য সবুজ ফল খাওয়ার চেষ্টা করতে হবে। যদি সম্ভব না হয়, তাহলে কমপক্ষে দিনে 2 চামচ মধু খাওয়ার চেষ্টা করতে হবে। এটা চা বা কফিতেও আমরা চিনির বদলে মিশিয়ে খেতে পারি। আর ভিটামিন সি এবং ভিটামিন বি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া আসলে ঠিক নয়। ঘুমের ব্যাপারে আমরা আগে বলেছিলাম, যে আমরা পরে বলবো, কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। বাচ্চাদের কমপক্ষে 10 ঘন্টা ঘুমের প্রয়োজন। বিশ্রাম ও নিদ্রা নতুন করে কাজ করার শক্তি যোগায়। অল্প ঘুম মানসিক উত্তেজনা ও ক্ষুধা বৃদ্ধি করে। বায়ুবাহিত রোগগুলি: শ্বাসনালী যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ বায়ুবাহিত রোগের মাধ্যমে হয়। ইনফ্লুয়েঞ্জা, যেমন ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, নিউমোনিয়া, ফ্যারেনজাইটিস, ডিপথেরিয়া, হুপিং কাফ, সার্স ভাইরাস, কোভিড-19 ভাইরাস, এগুলো। যদি কাশি অথবা কি হয়, আমাদের শ্বাসনালীর ভিতরে সিলিয়া আছে কতগুলি, যেগুলি চুলের মতো, চুলের থেকেও চিকন এবং ছোট। এগুলি সবসময় মুভমেন্ট করে। যদি কোনো জীবাণু এর ভিতরে ঢোকে, তখন এর মুভমেন্ট বেড়ে যায়, এবং এরা সুরসুরি দেয়। আমাদের মিউকাসের মধ্যে একটা রিফ্লেক্স পাঠায় ব্রেনে। হ্যাঁ, মানে এই সুরসুরির মাধ্যমে একটা রিফ্লেক্স ব্রেনে যায়, ব্রেন থেকে আবার আসে। সেটার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের হাঁচি বা কাশি হয়। হাঁচি বা কাশি যখন হয়, এটা প্রোটেক্টিভ মেকানিজম। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে যে জীবাণু ঢুকে, সেটাকে শরীর থেকে বের করে দেয়।
কাজে যখন হাঁচি বা কাশি আসে, মুখ থেকে যে বাতাসটা বের হয় হাঁচি বা কাশির সময়, সেটার গতিবেগ থাকে প্রায় 765 কিলোমিটার, একটা বোয়িং বিমানের সমান, গতিবেগের সমান। কাজে আমরা যখনই হাঁচি বা কাশি আসবে তখন মুখে এবং নাকের সামনে আমাদের রুমাল ধরা উচিত, যাতে জীবাণুটা সারা রুমে ছড়িয়ে না যায়। যদি আমরা সেটা না করি তাহলে মুহূর্তের মধ্যে জীবাণুটা কোনো একটা বদ্ধ জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেখানে অবস্থানরত সমস্ত ব্যক্তিদের সেই ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যদি দেখা যায় যে এরকম হাঁচি বা কাশি আসতে পারে, সেক্ষেত্রে রুমালের পরিবর্তে আমরা যেটা করতে পারি যে আমাদের শার্টের হাতার মধ্যে আমরা, কারণ এত সময় পাওয়া যায় না, আমরা হাঁচি বা কাশিটা সেখানে দিতে পারি। এইভাবে দিতে পারি, দিলে পরে দেখা যাবে যে ওই জীবাণুগুলি রুমের ভিতরে ছড়িয়ে যাবে না এবং এই হাতার মধ্যে থেকে যাবে। এটা যখন শুকিয়ে যাবে তখন জীবাণুগুলি মারা যাবে, কাজেই কারো কোনো ক্ষতি হবে না। এ ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকা উচিত এবং সবারই হাঁচি বা কাশি কখনোই ওপেন স্পেসে দেওয়া উচিত না, এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। আমাদের কেউ যদি অসুস্থ হয় তখন অনেক সময় রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে। আহ, কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে আমাদের রক্ত নিতে হয়। সেই ব্যক্তির যদি শরীরে ম্যালেরিয়া, কালাজ্বর অথবা সিফিলিস অথবা এইডস অথবা হেপাটাইটিস বি, সি এবং ডি এগুলো রোগ থাকে, তাহলে সেই রক্তের মাধ্যমে সুস্থ রোগীর শরীরে এই রোগগুলি ছড়াতে পারে। কাজে এই রক্ত সঞ্চালনের আগে এগুলি ভালো মতো টেস্ট করে নিতে হবে যে তাদের শরীরে এইসব রোগ নাই। এটা নিশ্চিত হওয়ার পরেই রক্ত সঞ্চালন করতে হবে। গ্রুপ ম্যাচ করার পরেও কীটপতঙ্গ এবং জীবজন্তু বাহিত রোগ হলো যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, কালাজ্বর, জলাতঙ্ক, অ্যানথ্রাক্স বা ত্বকা রোগ এবং ইয়েলো ফিভার। জীবন পদ্ধতি জনিত স্বাস্থ্য সমস্যা যেমন স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, ক্যান্সার। স্থূলতা কন্ট্রোল করার জন্য আমাদের আসলে খুব দরকার যেটা, সেটা হলো শরীরচর্চা। প্রতিদিন শরীরচর্চা করা আমাদের খুবই প্রয়োজন। স্থূলতা সম্বন্ধে আসি, আমরা জানি কি কাকে বলে। স্থূলতা শব্দের আবেদনিক অর্থ মুটিয়ে যাওয়া, চলতি ভাষায় যাকে বলা হয় মোটা হয়ে যাওয়া। যে ওজন একজন মানুষের উচ্চতা, বয়স ও লিঙ্গ অনুসারে স্বাভাবিকের চেয়ে বেশি তাকে অধিক ওজন বা ওভারওয়েট বলে। আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে যখন বিএমআই 30-এর বেশি হয় তাকে স্থূলতা বা ওবেসিটি বলে। শরীরচর্চা বলতে আমরা বুঝি শারীরিক পরিকল্পিত ও নিয়ন্ত্রিত ভাবে বারবার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এক ধরনের শারীরিক কাজ, যার মাধ্যমে শারীরিক কর্মক্ষমতা ধরে রাখা বা উন্নতি করা সম্ভব হয়। শরীরচর্চা প্রধানত দুই প্রকার: অ্যারোবিক শরীরচর্চা, অ্যানারোবিক শরীরচর্চা। হালকা ব্যায়াম, হালকা কাজকর্ম, ভলিবল খেলা, সাইকেল চালানো, সাঁতার কাটা, স্কিপিং করা, টেনিস খেলা, নৌকা চালনা করা, এগুলি সব অ্যারোবিক শরীরচর্চা। বাস্কেটবল খেলা, মুষ্টিযুদ্ধ খেলা, ভারোত্তোলন, 100, 200, 400, 1500 মিটার দৌড়, স্কেটিং, এগুলো হলো অ্যানারোবিক শরীরচর্চার উদাহরণ। শরীরচর্চার জন্য প্রয়োজন সুস্থ শরীর, পর্যাপ্ত বিশ্রাম, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ব্যায়াম করা। শরীরচর্চার সময় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হতে পারে। শরীরচর্চার আগে ওয়ার্ম আপ করা প্রয়োজন এবং শরীরচর্চা শেষ হওয়ার পরে ওয়ার্ম ডাউন করা প্রয়োজন। এই ওয়ার্ম আপ এবং ওয়ার্ম ডাউনের জন্য অনেক পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো 5 থেকে 10 মিনিট আপনি যদি ধীর গতিতে হেঁটে এক্সারসাইজ জায়গায় পৌঁছান বা এক্সারসাইজ শুরু করেন, তাহলে এটা সবচেয়ে ভালো এবং ইজি পদ্ধতি। এবং এক্সারসাইজ শেষ হওয়ার পরে 5 থেকে 10 মিনিট হেঁটে আপনি বাসায় আসলেন, তাহলে আপনার ওয়ার্ম ডাউন হয়ে যাবে এবং আপনার কখনোই মাসল ইনজুরি এক্সারসাইজে হওয়ার সম্ভাবনা থাকে না। আসলে আমরা দেখি যে স্থূলতার কারণ কি কি হতে পারে। বয়সে সাধারণত মধ্যবয়সীদের স্থূলতা হতে দেখা যায় বেশি। মায়েদের সাধারণত স্থূলতা বেশি ভোগেন। অধিক খাওয়ার জন্য হতে পারে, যে কোনো বেলা খাবার বাদ দেওয়ার কারণে হতে পারে, কোমল পানীয় খাওয়ার প্রতি আসক্তি থাকলে হতে পারে, মিষ্টি জাতীয় খাবার প্রতি আসক্তি থাকলে হতে পারে, অপরিমিত ঘুম, ফাস্টফুড আসক্তি, বসে বসে কাজ করার অভ্যাস, কম্পিউটার আসক্তি, ভিডিও গেমস খেলার অভ্যাস, যান্ত্রিক জীবনে নির্ভরশীলতা, আর্থিক অসচ্ছলতা, এগুলি সবই স্থূলতা তৈরি করতে পারে। বংশগত কারণে স্থূলতা হতে পারে। বাবা মা স্থূল হলে তার সন্তানদের স্থূল হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত ওজনের শিশুদের পরবর্তী জীবনে স্থূল হওয়ার সম্ভাবনা থাকে। বিপাকীয় কারণে হতে পারে, যদি কারো হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে তার স্থূলতা হতে পারে। গর্ভকালীন আহ, সময়ে আঘাতজনিত কারণে মানুষ যখন বিছনায় পড়ে যায় এবং এর পরে ব্যথার কারণে হাঁটতে পারে না বা এক্সারসাইজ করতে পারে না, তখন হয়। হরমোনজনিত কারণে যেমন কুশিং সিনড্রোম, হাইপোগোনাডিজম, অ্যাক্রোমেগালি, জাইগান্টিজম, এগুলিতে হতে পারে।
বসে বসে কাজের মাধ্যমে জীবন যাপন যদি করা হয় তাহলে তাহলেও এটা হতে পারে। খাদ্যাভ্যাস পরিবর্তন করার কারণে যদি কেউ প্রচুর ফাস্ট ফুড খায় এবং বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, কোকা কোলা, সেভেন আপ এগুলো খায়, এগুলোর প্রতি আসক্তি বাড়ে, তাহলে মানুষের এটা হতে পারে। আমাদের খাবারের পরিমাণ যে সাইজ সেটা যদি বেড়ে যায় তাহলেও কিন্তু আমাদের আহ, মোটা হওয়ার কারণ, এটা একটা কারণ। স্থূলতার কারণে যেসব স্বাস্থ্য ঝুঁকি বাড়ে সেগুলি আসুন দেখি। হার্টের রোগ সমূহ যেমন হলো হৃদরোগ সমূহ, উচ্চ রক্তচাপ, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, উচ্চ রক্ত জনিত জটিলতা এগুলো বাড়ে। ডায়াবেটিস ও ডায়াবেটিস জনিত জটিলতা যেমন চোখে ছানি পড়া, অন্ধ হয়ে যাওয়া, স্ট্রোক, কিডনি নষ্ট হয়ে যাওয়া, এক বা একাধিক অঙ্গ অবশ হয়ে যাওয়া, ডায়াবেটিক গ্যাংগ্রিন পরিণামে পা কেটে ফেলা এগুলো হতে পারে। পুরুষ ও মহিলাদের সন্তান জন্মদানের ক্ষমতা হ্রাস পায়। শ্বাসতন্ত্রের রোগ যেমন হাঁপানি, শ্বাসকষ্ট, ঘুমের ভিতর শ্বাস বন্ধ হয়ে যাওয়া, পরিপাকতন্ত্রের রোগ যেমন পিত্তথলি, পাথর, লিভার সিরোসিস, হার্নিয়া ইত্যাদি, আর্থ্রাইটিস, কোমর ব্যথা, স্পন্ডালাইটিস এগুলি অস্থি সংক্রান্ত ওজন বহনকারী অস্থি সমূহের প্রদাহ হতে পারে। প্রসবকালীন বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। ডিম্বাশয়, স্তন, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, খাদ্যনালী এইসব অঙ্গের ক্যান্সার হতে পারে। মানসিক যেমন সামাজিকভাবে মানসিক চাপে থাকে, কসমেটিক ডিসফিগারেশন হওয়ার কারণে পুরুষত্বহীনতা হতে পারে, হরমোনজনিত অসুখ হতে পারে, বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে যেমন চামড়ার ভাঁজ কালো হয়ে যাওয়া, দুই উরুর মাঝখানে ছিলে যাওয়া ইত্যাদি। স্থূল ওজনে মানুষের জীবন প্রত্যাশা স্বাভাবিক ওজনধারী চেয়ে কম। স্থূলতার কারণে 30% ওজনের জন্য 30% মৃত্যু ঝুঁকি বাড়ে। 200% অতিরিক্ত ওজনের জন্য 12 গুণ মৃত্যু ঝুঁকি বাড়ে। বিএমআই 40 অথবা তার বেশি হলে 52 থেকে 62% মৃত্যু ঝুঁকি বাড়ে। স্থূলতা মাপার পদ্ধতি হলো এগুলো নিচের গুলো, যেমন বাহ্যিক দৃষ্টিতে আমরা বুঝতে পারি কেউ মোটা হয়ে গেল, বিএমআই এটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড মেথড। ওজন ইন ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার মিটার। উচ্চতা ওজনের সূচক, কোমরের মাপ, ব্রোকা ইন্ডেক্স, চামড়ার পুরুত্ব মাপা এগুলির মাধ্যমে আমরা ওজন স্থূলতা মেপে থাকি। চামড়ার পুরুত্ব ট্রাইসেপস মাসেলের সাধারণত মাপা হয় হাড় পেন্ডেন্ট ক্যালিপার্স এর মাধ্যমে। পুরুষের যদি 40 মিলিমিটার ও মহিলাদের 50 মিলিমিটার বেশি হয় তাহলে আমরা তাকে স্থূল বলবো। কোমরের মাপ পদ্ধতিতে পুরুষের ক্ষেত্রে 100 সেন্টিমিটার বেশি হলে এবং মহিলার ক্ষেত্রে 80 সেন্টিমিটার বেশি হলে আমরা তাকে স্থূল বলবো। বিএমআই আমরা বলেছি যে এটা সবচেয়ে অ্যাকসেপ্টেড মেথড। এটা 18.5-এর নিচে থাকলে আমরা আন্ডারওয়েট বলি, 18.5 থেকে 24.9 হলে আমরা স্বাভাবিক ওজন বলি, 25 থেকে 29.9 হলে ওভারওয়েট বলি বা স্থূল বলি, 30 থেকে 34.9কে ওবিস ক্লাস 1, 35 থেকে 39.9কে ওবিস ক্লাস 2 এবং 40 অথবা তার বেশি হলে ওবিস ক্লাস 3 বলি। আমরা যে সকল ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করি তা মূলত 3 প্রকার। শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রতি 1 গ্রামে খাবারে 4 ক্যালোরি থাকে, যেমন ভাত, রুটি, পাউরুটি, পপকর্ন, গ্লুকোজ, দুধ, মিষ্টি ইত্যাদি। আমিষ বা প্রোটিন জাতীয় খাবার প্রতি 1 গ্রাম খাবারে 4 ক্যালোরি, যেমন যে কোনো ধরনের প্রাণীজ মাংস, মুরগি, গরু, খাসি ইত্যাদি, ডিম, মাছ, ডাল, বাদাম ইত্যাদি। চর্বি বা ফ্যাট জাতীয় খাবার প্রতি 1 গ্রাম খাবারে 9 ক্যালোরি, যেমন মাংসের মধ্যে থাকা চর্বি, ডিমের হলুদ অংশ, দুধের চর্বিযুক্ত অংশ যেমন মাখন, ঘি ইত্যাদি, যে কোনো ধরনের রান্নার তেল। এছাড়া ক্যালোরি ছাড়া আরো 3 ধরনের খাবার যেমন আমরা ভিটামিন, মিনারেল এবং পানি খেয়ে থাকি। টোটাল সর্বমোট 6 ধরনের খাবার খাই আমরা। একজন পূর্ণবয়স্ক লোকের স্বাভাবিক গড় ওজন যদি 60 কেজি হয়ে থাকে তাহলে সেই হিসাবে একজন হালকা পরিশ্রমকারীর প্রয়োজনীয় ক্যালোরি পরিমাণ হলো 2000 থেকে 2500 ক্যালোরি, মাঝারি পরিশ্রমকারীর জন্য 2500 থেকে 3000 ক্যালোরি এবং কঠোর পরিশ্রমকারীর ক্ষেত্রে 3000 থেকে 4000 ক্যালোরি। ওজন কমানোর উপকারিতা সম্বন্ধে আসুন আমরা দেখি। 10 কেজি ওজন কমানোর জন্য নিম্নোক্ত সুবিধা সমূহ পাওয়া, যেমন হলো 20% মৃত্যু ঝুঁকি কমে, 20 মিলিমিটার সিস্টোলিক প্রেশার এবং 10 মিলিমিটার ডায়াস্টোলিক প্রেশার কমে, 50% রক্তে গ্লুকোজ কমে, 8% ভালো কোলেস্টেরল বাড়ে, 15% খারাপ কোলেস্টেরল কমে ইত্যাদি। আমরা যদি 3500 ক্যালোরি গ্রহণ করি তাহলে 1 পাউন্ড আমাদের ওজন বাড়বে। দৈনিক 100 ক্যালোরি যদি অতিরিক্ত খাবার আমি গ্রহণ করি তাহলে বছরে 10.4 পাউন্ড ওজন বৃদ্ধি পাবে। আসুন আমরা দেখি তাহলে কোন কোন খাবারে 100 পাউন্ড 100 ক্যালোরি আছে। যেমন 1 গ্লাস ননিবিহীন দুধে, অথবা একটি পাকা সাগর কলাতে, অথবা 1 টেবিল চামচ মাখনে, অথবা 1 গ্লাস কোমল পানীয়তে। শরীরে গ্রহণযোগ্য চর্বির পরিমাণ পুরুষের জন্য 8.25%, মহিলাদের জন্য 20.35%। শক্তির সাম্য কাকে বলে? যখন আমরা ক্যালোরি, যে খাবার গ্রহণ করব তার ক্যালোরি এবং যে খাবার, যে শরীরে শক্তি খরচ করব তার ক্যালোরি সেম হবে, তখন সেটাকে আমরা শক্তির সাম্য বলবো। সেক্ষেত্রে আমাদের কোনো ওজন বাড়বে না।
আমাদের ওজন বাড়ার একটা মেইন কারণ হলো যে বর্তমানে যে ফাস্ট ফুড দোকানগুলিতে খাবার সার্ভ করা হয় সেটা 20 বছর আগে বা আগের যে খাবারের সাইজ ছিল তার থেকে এখন এটা অনেক বড় সাইজে বিক্রি করা হয় বলে মানুষের মধ্যে এগুলি খাবার খেয়ে খুব খুব দ্রুত মোটা হয়ে যাচ্ছে মানুষ। এখানে যেমন আমি একটা উদাহরণস্বরূপ উল্লেখ করলাম, 20 বছর আগে এটা ডোনাট ছিল এরকম ডান সাইডে, যেখানে দেখুন এটা অনেক বড় হয়ে গিয়েছে, যার জন্য আমরা 210 ক্যালোরি অতিরিক্ত ক্যালোরি খাচ্ছি একটা ডোনাটে। এই 210 ক্যালোরি বার্ন করতে গেলে কি করতে হবে আমাকে? 210 ক্যালোরি বার্ন করতে গেলে একজন লোকের ক্ষেত্রে 50 মিনিট পাতা কুড়োতে হবে। আসলে আরেকটা উদাহরণ দেখি, 20 বছর আগে একটা পনিরের বার্গার বাম সাইডের যে চিত্রটা এরকম ছিল, এখন হয়ে গেছে এরকম বা তার থেকেও বেশি। সেই ক্ষেত্রে ক্যালোরি পার্থক্য হচ্ছে 257 ক্যালোরি। এই 257 ক্যালোরি অতিরিক্ত খরচ, ক্যালোরি খরচ করার জন্য আমাকে কি করতে হবে? যদি ক্রমাগত 1.5 ঘন্টা আমি ওয়েট লিফটিং করি, তাহলে 257 ক্যালোরি খরচ করা সম্ভব, যেটা আসলে প্র্যাকটিক্যালি অসম্ভব। সেজন্য এই এক্সাম্পল মাধ্যমে আমি বোঝাতে যাচ্ছি যে আমরা যে খাবারই খাই না কেন সেই খাবারের ক্যালোরিটাই খরচ করা আসলে সম্ভব হবে না। সেজন্য খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের খুব পরিমিতি বোধ থাকতে হবে এবং খাবার গ্রহণের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যে অতিরিক্ত ক্যালোরি খাবার গ্রহণ না করা এবং এমন খাবার গ্রহণ করা যে খাবারটা আমি এক্সারসাইজের মাধ্যমে বার্ন করতে পারবো। আমাদের শরীরের ওজন নির্ধারিত মাত্রার মধ্যে রাখার জন্য ফুড ভ্যালু চার্ট সম্বন্ধে আমাদের ভালো ধারণা থাকা দরকার। যেমন এক পিস কেকের, সাধারণ কেকের ক্যালোরি হলো 70 কিলো ক্যালোরি এবং একটি ফ্রুট কেকের শক্তি হলো 270 কিলো ক্যালোরি। সেক্ষেত্রে আমরা ফ্রুট কেককে অ্যাভয়েড করব। একটি সাধারণ রুটি 70 ক্যালোরি এবং একটি পরোটা হলো 150 ক্যালোরি। আমরা যদি দুইটি রুটি অথবা একটা পরোটা আমাদের অপশন থাকে, সেক্ষেত্রে আমাদের 2 রুটি খেলে 10 কিলো ক্যালোরি সেভ করা সম্ভব। তেমনি একটি অমলেট বা ডিম ভাজিতে থাকে 160 ক্যালোরি, সমুচাতে থাকে 200 ক্যালোরি, আইসক্রিমে থাকে এক কাপে থাকে 400 ক্যালোরি এবং একটা সিদ্ধ ডিমে থাকে 90 ক্যালোরি। সেক্ষেত্রে আমার যদি একটা ডিম খেতেই হয়, সেক্ষেত্রে একটা সিদ্ধ ডিম যদি আমি খাই, তাহলে অমলেটের জায়গায় আমার সিদ্ধ ডিম খেলে পরে আমার 70 ক্যালোরি সেভ হচ্ছে। এবং সমুচা এবং আইসক্রিমকে অ্যাভয়েড করতে পারলে আমার শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রবেশ করছে না। এ ব্যাপারে আমাদের সতর্ক হয়ে আহ, খাবার খেতে হবে। এক্সারসাইজ ভ্যালু চার্ট সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার। ওজন ঠিক রাখা যারা আমরা রাখতে চাই, যদি 2.5 মাইল আমরা হাঁটি তাহলে 250 ক্যালোরি খরচ হবে। আহ, আর যদি আমরা 11 মিনিট পার মাইল বেগে আধা ঘন্টা দৌড়াই তাহলে 315 ক্যালোরি খরচ হবে। ফুটবল খেললে 348, আধা ঘন্টা যদি ফুটবল খেলে 348 কিলো ক্যালোরি খরচ হবে। বাস্কেটবল আধা ঘন্টা খেললে 318 কিলো ক্যালোরি এবং সাঁতার কাটলে 390 কিলো ক্যালোরি। আমাদের যদি শরীরে ফিটনেস থাকে, সেক্ষেত্রে আমরা হাঁটার বদলে যদি দৌড়াই, সেক্ষেত্রে আমাদের 65 ক্যালোরি অতিরিক্ত খরচ করতে পারবো আমরা, এবং আমাদের পক্ষে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজতর হবে। স্থূলতার কারণে আমাদের স্বাভাবিক সৌন্দর্য হানি হয়, কাজেই এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার যাতে আমরা কোনোভাবে স্থূল না হই। সুস্বাস্থ্যের জন্য পালনীয় কিছু উপদেশ, যেমন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করা, দানাদার খাবার, ফল ফলাদি এবং শাকসবজি গ্রহণ করা, স্বাস্থ্যকর ওজন ধরে রাখা, পরিমিত খাবার গ্রহণ করা, নিয়মিত খাবার গ্রহণ করা, কিছু খাবার একদম বাদ না দিয়ে পরিমাণ কমিয়ে গ্রহণ করা, সময়ের সাথে সাথে খাবার পছন্দের ক্ষেত্রে সমতা আনা, খাবার গ্রহণের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকা। খাবারে পরিবর্তন আনুন ধীরে ধীরে। মনে রাখবেন, কোনো খাবারকে ভালো বা খারাপ বলা যাবে না। একজন 170 পাউন্ড সম্পন্ন ব্যক্তি যদি 1 কেজি চর্বি বা ওজন কমাতে চান, তাহলে তাকে প্রতিদিন 300 মিনিট করে 30 মিনিট করে 11.5 মিনিটে 1 মাইল হিসেবে 24 দিন দৌড়াতে হবে। অথবা একজন গলফ খেলোয়াড় 150 পাউন্ড সম্পন্ন ওজন সম্পন্ন ব্যক্তি যদি 1 কেজি চর্বি বা ওজন কমাতে চান, তাহলে তাকে প্রতিদিন 1 ঘন্টা করে 22 দিন গলফ খেলতে হবে। এই উদাহরণটা মনে রাখলে বোঝা যাবে যে আমাদের শক্তি ওজন কমানোর ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে বা এক্সারসাইজ করতে হবে। এটা এক্সারসাইজ এজিং সাইকেল। এখানে যদি আমরা তাকাই ভালো দেখি, তাহলে দেখা যাবে যে এক্সারসাইজ আমাদের যখন বয়স বেড়ে যায় তখন আমাদের এক্সারসাইজ কমে যায়, বা আমাদের আমরা ব্যায়াম কম করি, তখনই আমাদের শরীরে চর্বি জমে, যার ফলে ফিজিক্যাল অ্যাবিলিটি, ক্ষমতা, শক্তি এবং এনার্জি কমে যায়, যেটা আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় এবং আমরা বৃদ্ধ মনে করি নিজেকে, বোধ করি। অ্যাক্টিং ওয়ান সেজ স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বেড়ে যায়, যেটা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আরো কমিয়ে দেয় এবং হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার এবং
আমাদের ওজন বহনকারী বিভিন্ন জয়েন্ট যেমন কোমর, হাঁটু এবং গোড়ালিতে ব্যথা দেখা দেয়, যার ফলে আমরা আরো তাড়াতাড়ি বুড়িয়ে যাই। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এক্সারসাইজটা না কমিয়ে দেই, বয়স বাড়ার সাথে সাথে আমরা যে আগের মধ্যে ধরে রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে আহ, বয়স হয়ে যাওয়ার যে প্রবণতাটা, এক্সারসাইজের মাধ্যমে আমরা এটাকে বিলম্বিত করতে পারি, বা আমরা সুস্থ থাকতে পারি। দুইটাই সম্ভব। ক্যান্সার প্রতিরোধের জন্য আমাদের ভেজাল খাবার পরিত্যাগ করা উচিত, ধূমপান পরিত্যাগ করা উচিত, নিয়মিত শরীর চর্চা করা উচিত, শরীরের ওজন নির্ধারিত ওজন সীমার মধ্যে রাখা উচিত, এবং চিনি বা মিষ্টি একদম না খাওয়া উচিত। রেফারেন্সে উল্লিখিত বইটি থেকে আমি আমার প্রেজেন্টেশনের তথ্যপত্র সংগ্রহ করেছি। আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই বইটি পড়তে পারেন। মূল্যবান সময় ব্যয় করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।